হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আমি মালয়েশিয়া গিয়েছিলাম আমার একটা পার্সোনাল ট্যুরে। তো সে ট্যুরে যাওয়ার পর আমার যেই সকল অভিজ্ঞতা হয়েছে, আমি যেসব জায়গা ঘুরে দেখেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা বানানোর চেষ্টা করলাম। ভুল ত্রুটি হলে আগেই বলে নিচ্ছে, ক্ষমা করে দিবেন। এটা ছিল আমার প্রথম মালয়েশিয়া যাত্রা। শুরুতে আমি খুবই এক্সাইটেড ছিলাম, কখন যাব, কখন কুয়ালালামপুর সেই চাকচিক্যময় শহরটি দেখব, পেট্রোনাস টুইন টাওয়ার দেখব, তারপর যাব হলো আমি গ্যাংটিং আইল্যান্ড যাব, বাতু কেভ দেখব, এবং মালয় যে সুস্বাদু খাবারগুলো আছে সেগুলো চেখে দেখব। আশা করি ট্যুরটা খুব ভালো হবে, ইনশাল্লাহ। দোয়া করবেন এবং চলুন দেখি কি হয় সামনে। আজ রাত 11:55 আমার ফ্লাইট। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে আমি ঢাকা থেকে কুয়ালালামপুর যাচ্ছি। মাঝখানে অবশ্য সিঙ্গাপুরে আমার একটা ট্রানজিট হবে, সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে। তারপর আমি আবার একটা ফ্লাইটে করে ওখান থেকে কুয়ালালামপুর যাব। ঢাকা এয়ারপোর্টের ইমিগ্রেশনে আমার একটু সময় বেশি লেগেছে, কারণ আমি প্রথমবার মালয়েশিয়া যাচ্ছি। তাই ইমিগ্রেশন পুলিশ ভালো করে আমার সব ডকুমেন্ট যাচাই বাছাই করে দেখেছে আসলে আমি কি রিয়েল ট্রাভেলার কি না। অনেকেই জানেন যে টুরিস্ট ভিসা নিয়ে যায়, তারপর আর ফিরে আসে না, তারা মালয়েশিয়া কাজের উদ্দেশ্যে চলে যায়। মানে এই মূলত এটা আটকানোর জন্যই আর কি এরকম চেক করে দেখা। আর আরেকটা জিনিস জেনে রাখা ভালো, আপনাদের মালয়েশিয়া যাওয়ার সময় ঢাকা এয়ারপোর্টে আপনার যে সকল ডকুমেন্ট চাইবে, সেই ডকুমেন্টসগুলো হচ্ছে প্রথমত পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 6 মাস থাকতে হবে, এবং যদি আপনার পুরানো পাসপোর্ট থাকে অবশ্যই পুরানো পাসপোর্ট নিয়ে নেবেন, ঠিক আছে। তারপর আপনার মালয়েশিয়ার ভিসা, অনেকে স্টিকার ভিসা যদিও এখন বাদ হয়ে গেছে, এখন ই ভিসা দেওয়া হচ্ছে। তারপর ফ্লাইট টিকিট, হ্যাঁ। আর যদি আপনি চাকরিজীবী হন তাহলে নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। আর যদি ব্যবসায়ী হন তাহলে আপনার ব্যবসায়িক প্রমাণপত্র, যেমন ট্রেড লাইসেন্স, স্টেটমেন্ট ইত্যাদি ইত্যাদি আর কি। তারপর হোটেল বুকিং, অবশ্যই হোটেল বুকিংটা কিন্তু সাথে নিয়ে যাবেন, কারণ অনেক যে আপনার মালয়েশিয়াতে হোটেল বুকিং চেক করবেন। আমি এখন আছি সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে, যেটাকে বলা হয় পৃথিবীর অন্যতম সেরা ও সুন্দরতম এয়ারপোর্ট। এই এয়ারপোর্টে নামার পর প্রথমে যেটা চোখে পড়লো সেটা হলো এর আধুনিকতা, পরিষ্কার পরিচ্ছন্নতা আর সবকিছুই অসাধারণ গঠন। প্রতিটি টার্মিনাল আছে নিজস্ব কিছু বৈশিষ্ট্য, বিনোদন, খাওয়া দাওয়া, অসংখ্য অপশন। আসলে বিশেষভাবে বলতে গেলে এখানে একটা আছে আপনার জুয়েল চাঙ্গি যে অংশটা, সেটা তো একটা ছোট শহর। তারপর ঝর্ণা, বাগান, দোকানপাট, এমনকি সিনেমা হলও আছে। শপিং যারা পছন্দ করেন তাদের জন্য মূলত আছে এখানে পৃথিবীর সব বড় বড় বা বিখ্যাত ব্র্যান্ডগুলো সব এখানে আপনি আছে, হুগো বস থেকে শুরু করে গুচি পর্যন্ত। তারপর বিশ্রামের ব্যবস্থা তো আছেই, যেখানে এয়ারপোর্ট বিভিন্ন জায়গায় দেখবেন যে ফ্রি স্লিপিং লাউঞ্জ, ফ্রি ফিট ম্যাসেজ চেয়ার, মোবাইল চার্জিং জোন তো আছেই। আর আগেও বলেছিলাম, আবারও বললাম, সিনেমা হল। আরেকটা কথা, এখানে যেটাতে আমি এসে একটা প্রবলেমে পড়ছিলাম সেটা হলো যে নামাজের স্থান খুঁজে পাচ্ছিলাম না। পরে ওখানকার কি ওই স্টাফদের হেল্প নিয়ে, এয়ারপোর্টের যে স্টাফরা আছে তাদের হেল্প নিয়ে একটা নামাজের স্থান খুঁজে বের করেছিলাম। অবশ্য ওখানে আপনার দেওয়ালে ওই ওদের ইনস্ট্রাকশন দেওয়া আছে, দিকে পেয়ার রুম, আপনি ইনস্ট্রাকশন ফলো করলেও চলে যেতে পারবেন। আমিও পরে ইনস্ট্রাকশনেই দেখছি, খুঁজে ইনস্ট্রাকশন দেখে আপনার সাইনবোর্ড ফলো করে নামাজের স্থান পেয়ে গেছি।
চলে আসলাম মালয়েশিয়া। এখন আমি আছি মালয়েশিয়া এয়ারপোর্টে। আমার এখানকার লোকাল টাইম অনুযায়ী দুপুর 3টা আমার প্লেন ল্যান্ড করে। যাক, এখন আমি টার্মিনাল 2-তে যাব। ওখান দিয়ে আসলে আমার ট্রানজিট ইমিগ্রেশনটা কমপ্লিট করবো ওখান থেকে। ওদের এখানে টার্মিনাল থেকে আরেক টার্মিনাল যাওয়ার জন্য মূলত বাসের ব্যবস্থা আছে। বাস দিয়ে আপনাকে মুভমেন্টটা করবে। আর মালয়েশিয়া এয়ারপোর্টে অনেকের ধারণা যে এখানে ইমিগ্রেশনে অনেক ঝামেলা বা হয়রানির শিকার হতে হয়। আসলে এটা একটা ভুল এবং ভ্রান্ত ধারণা। কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে দেখলাম সেটা হলো ওরা আসলে জাস্ট শুধু যাচাই করে দেখার চেষ্টা করে যে আপনি আসলে রিয়েল ট্রাভেলার কিনা। আর আপনি যদি রিয়েল ট্রাভেলার হন, আপনাকে কোনোভাবেই তারা হয়রানি বা এরকম আটকিয়ে দেওয়া, ফেরত দেওয়া এগুলো আসলে করবে না। সো আপনার যেসব ডকুমেন্টসগুলো আছে অবশ্যই এগুলো অ্যাকুরেট এবং পারফেক্ট হতে হবে। ওই 2 নম্বরের চিন্তা ভাবনা বাদ দিতে হবে। কারণ অনেকেই যে ট্রাভেল করার জন্য কথা বলে এসে এখানে কাজে লেগে যায়, ওইটা করা যাবে না। মালয়েশিয়া এয়ারপোর্টে আপনার কাছ থেকে যে সকল ডকুমেন্টস চাবে তার ভিতরে আছে পাসপোর্ট, ভিসা। আরেকটা কথা, সেটা হলো আপনাকে তো অবশ্যই ইমিগ্রেশন হওয়ার আগেই 72 ঘন্টা আগে একটা ট্রাভেল কার্ড ওদের ফিল আপ করা লাগে, যেটাকে অ্যারাবিয়াল কার্ড বলে আর কি। আর হোটেল বুকিংটা কিন্তু আপনার থাকা লাগবেই, কারণ এটা অনেক ভাইটাল একটা ইস্যু। হ্যাঁ, আমার কাছ থেকে হোটেল বুকিংটাই শুধু চেক করছে, আর তেমন কিছু চায় নাই। দ্যাটস ইট। আর সবচেয়ে বড় কথা, আপনি অবশ্যই ইমিগ্রেশনের সময় ইমিগ্রেশন অফিসারের চোখে চোখ রেখে কথা বলবেন। বেয়াদবি না আর কি, আপনার কথায় যাতে তারা কোনো প্রকার সন্দেহ না করতে পারে এরকম আর কি। কোনো ডকুমেন্ট ভুয়া কোনো ডকুমেন্ট দেখাবেন না, কোনো প্রশ্ন শুনে নার্ভাস হবেন না। ইমিগ্রেশন অফিসার শুধু নিশ্চিত হবে চাই আপনি আসলে বৈধভাবে এসেছেন। যাক, এয়ারপোর্ট ইমিগ্রেশন আমার সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি ব্যাগেজ ক্লেইমের দিকে যাব। অনেক দিনের অপেক্ষার পর অবশেষে এই সুন্দর শহর কুয়ালালামপুরে চলে আসলাম। কুয়ালালামপুর আসার পর প্রথমে আমি যে কাজটা করলাম সেটা হলো আমার হোটেল চেক ইন করলাম। আমার যে হোটেল ছিল বুকিত বিনতাংয়ে। বুকিত বিনতাং হলো কুয়ালালামপুরের সবচেয়ে জনপ্রিয় এবং ব্যস্ততম একটা শপিং বা বিনোদন এলাকা। এই এলাকাকে কুয়ালালামপুরের হৃদয় বলা হয় এক কথা। এখানে নানা রকমের শপিং মল, রেস্টুরেন্ট, ক্যাফে, নাইট লাইফ স্পট আছে। আপনি যদি শপিং করতে ভালোবাসেন তাহলে বুকিত বিনতাং আপনার জন্য পারফেক্ট একটা জায়গা। বুকিত বিনতাংয়ে বড় বড় মলগুলো যেমন প্যাভিলিয়ন, কুয়ালালামপুর, তারপর বিরেজিয়া, টাইমস স্কোয়ার আছে, সেন্ট্রাল মার্কেট আছে, অনেক কিছুই আছে যেখানে আপনি নতুন নতুন ব্র্যান্ড, মালয়েশিয়ার বিভিন্ন জনপ্রিয় আইটেমও কিনতে পারবেন। এখন আমার গন্তব্য পেট্রোনাস টাওয়ার। যাকে পেট্রোনাস টুইন টাওয়ার বলা হয়। আর পেট্রোনাস টুইন টাওয়ার হলো মালয়েশিয়ার সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্ক এবং কুয়ালালামপুর শহরের গর্ব। 2004 সালে পর্যন্ত এটি ছিল বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। ছোট থেকেই দেখে আসছি 2টা টাওয়ার পাশাপাশি, মাঝখানে একটা ব্রিজ। ওই দেখতে দেখতে মনে হলো যেন একদিন আমিও ওখানে যাবো, একটু ঘুরে দেখবো। সেই স্বপ্নটা আজকে পূর্ণ হয়ে গেল। এই 2টি টাওয়ার 452 মিটার উচ্চতা সম্পূর্ণ এবং এটি একটি স্কাই ব্রিজ দিয়ে সংযুক্ত আছে, যা 41 তলা থেকে 42 তলার মধ্যে অবস্থিত। এখন আপনারা যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন, উঁচু টাওয়ারটি, এটার নাম হলো মাদ্রেগা টাওয়ার। এটা 118 তলা বিল্ডিং এবং এর উচ্চতা 678.9 মিটার।
এটি কুয়ালালামপুরে অবস্থিত। মালয় ভাষায় মাদ্রেগা অর্থ হলো স্বাধীনতা। সো এটার নাম ওদের ভাষায় বলতে গেলে এটাকে স্বাধীনতা টাওয়ার বলে। আজকে আমার গন্তব্য গ্যাংটিং হাইল্যান্ড, যাকে মেঘের রাজ্য বলা হয়। এটি কুয়ালালামপুর থেকে প্রায় 400 কিলোমিটার দূরে পাহাড়ের গা ঘেঁষে অবস্থিত একটি শান্ত এবং সুন্দরতম স্থান। গ্যাংটিং হাইল্যান্ডে প্রায় 1800 মিটার উচ্চতা হওয়া এখানে গরমের তুলনায় অনেক ঠান্ডা এবং মনোরম আবহাওয়ার বিরাজ করে। এই ঠান্ডা আবহাওয়া এবং পাহাড়ি প্রকৃতি অনেকটাই আকর্ষণ করে। এখানে আসার সবচেয়ে মজার অভিজ্ঞতা হলো স্কাইওয়ে রূপওয়ে, যেটাকে বলা হয় আর কি, দিয়ে পাহাড়ের উপর দিয়ে আপনি উঠে আসা আর কি। স্কাই রূপওয়ে দিয়ে পাহাড়ে আপনি উঠবেন। রূপওয়ে ক্যাপ থেকে নিচে সবুজ বনগুলা দেখবেন, কুয়ালালামপুর শহরের দূরদর্শন গুলা যেগুলো আর কি যায়, চোখ ধাঁধানো। গ্যাংটিং আইল্যান্ড শুধুমাত্র প্রকৃতির জন্য নয়, এখানে বিনোদনের জন্য অনেক কিছু আছে। এখানে বড় বড় শপিং মল, থিম পার্ক আর সবচেয়ে বড় ক্যাসিনো, মানে এশিয়ার মোটামুটি সবচেয়ে বড় ক্যাসিনোগুলোর মধ্যে এখানে একটা ক্যাসিনো আছে। বিশেষ করে থিম পার্কটি তো খুবই জনপ্রিয়। ছোট বড় রাইড আছে, গেম, বিভিন্ন বিনোদনমূলক জায়গা যেখানে পরিবার বন্ধুদের সময় কাটানো যায়। আমি এখন আছি কুয়ালালামপুরের বিখ্যাত স্ট্রিট ফুড এলাকা জালান আলোরে। জালান আলোর হলো কুয়ালালামপুর শহরের বুকে একটি বিখ্যাত স্ট্রিট ফুড রাস্তা, যেটি প্রতিদিন সন্ধ্যায় নামার পর সজীব হয়ে ওঠে। এখানে মালয়েশিয়ান, চাইনিজ, থাই, ভিয়েতনামিজ, এমনকি কিছু ইন্ডিয়ান খাবারও পাওয়া যায়। স্ট্রিট ফুড প্রেমীদের স্বপ্ন পূরণের জায়গা এটা। শত শত ফুড স্ট্রিট, মানে ফুড স্টল এবং ছোট ছোট রেস্টুরেন্ট, তারপর লাইভ বেকারি, সি ফুড, সাথে হুক্কেন মি, ডোরিয়ান, তারপর কম দামে অগণিত লোকাল খাবারের স্বাদ পাবেন।
আমি এখন আছি বাতু কেভসে, যেটি কুয়ালালামপুরের খুব কাছে অবস্থিত। কুয়ালালামপুর আসলে আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন। বাতু কেভস মূলত সনাতন ধর্মাবলম্বীদের একটি তীর্থস্থান। এখানে বিভিন্ন মন্দির আছে, আর এটা অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় পাহাড়ের উপরে। উপর থেকে নিচের সিনারিটা অনেক সুন্দর লাগে, আমার কাছে অনেক ভালো লেগেছে। সো আপনারা একবার আসলেও দেখে যেতে পারবেন। এখানে আসার পর আপনি অনেক বানর দেখতে পাবেন। বানরগুলো এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে সারাক্ষণ। প্রয়োজনীয় জিনিসপত্র যেমন মোবাইল, হ্যান্ডব্যাগ অথবা যাই থাকুক একটু সাবধানে রাখার চেষ্টা করবেন, কারণ বানরগুলো অনেক বানর আছে যারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এসব জিনিসপত্র। আরও দেখতে পাবেন বিভিন্ন ধরনের কবুতর, যেমন তার ভিতরে জালালি কবুতরটাই বেশি। ইচ্ছা হলে আপনি তাদেরকে খাবার খাওয়াতে পারবেন। খাবার খাওয়ানোর জন্য পাশের দোকানেই খাবার বিক্রি করে, যেমন 5 রিঙ্গিত থেকে 10 রিঙ্গিতের ভিতরে খাবারের প্যাকেট বিক্রি করে। ওগুলো এনে আপনি কবুতরকে দিলে কবুতর যাকে কবুতর চলে আসবে খাওয়ার জন্য। তারপর পাশে একটা পুকুর আছে, সেই পুকুরে মাছও আছে। সেই মাছকেও আপনি ইচ্ছা করলে এই খাবার দিয়ে তাদেরকে খাওয়াতে পারেন। এবার আমার বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকবেন, আর কথা দিচ্ছি পরবর্তী ভিডিও আরো ভালো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবার কাছে একটাই অনুরোধ থাকবে, এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কিছুটা হলেও ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে আমি অনুপ্রাণিত হব সামনে আরো নতুন ভিডিও বানাতে। খুদা হাফেজ।